ইউক্রেন এবং আমেরিকার মধ্যে যে চুক্তিটি হয়েছে, ইউক্রেন এবং আমেরিকার মধ্যে চুক্তিটি হয়েছে হচ্ছে তাদের কথা অনুযায়ী খনিজ সম্পদ চুক্তি বা খনিজ চুক্তি বা পুনর্গঠন বিনিয়োগ তহবিল। কিসের পুনর্গঠন? ইউক্রেনের পুনর্গঠন। এখন ইউক্রেন থেকে খনিজ সম্পদ আহরণ করে সেই খনিজ সম্পদ বিক্রি করে বা ব্যবহার করে সেখান থেকে যে পরিমাণ টাকা আসবে সেই সমপরিমাণ টাকা আমেরিকাও রাখবে একটা তহবিলে এবং ইউক্রেনের ওই টাকাটাও একটা তহবিলে থাকবে। সেই তহবিল থেকে ইউক্রেনকে পুনর্গঠন করার জন্য আমেরিকা সহযোগিতা করবে, কাজ করবে। এই তহবিল থেকে আমেরিকা কোনো টাকা পয়সা নিবে না অন্তত আগামী 10 বছর পর্যন্ত। এমনকি 10 বছর পরে এই তহবিলের অতিরিক্ত বা এই তহবিল থেকে যে লাভ আসবে বা যে পরিমাণ টাকা হচ্ছে ব্যবহার করা দরকার সেগুলো ইউক্রেনের অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করবে। এই তহবিলে কি কি থাকবে? খনিজ সম্পদ, তেল, গ্যাস, এই সমস্ত যে প্রকল্প, অর্থাৎ খনিজ মাটির নিচ থেকে উত্তোলন করা যেই সমস্ত সম্পদ আছে সেগুলো। এখন এখানে 3-4টা বিষয় আছে। একটা হচ্ছে আসলে ইউক্রেনের সত্যি সত্যি মাটির নিচে কি ধরনের সম্পদ আছে এবং রাশিয়ার যে অঞ্চলগুলো দখল করেছে এটার বাইরে কি ধরনের, বাইরের যে জায়গা সেই জায়গায় কি ধরনের সম্পদ আছে এক। দ্বিতীয় হচ্ছে আমেরিকা যে বলছে বা এই চুক্তিতে যেটা বলা হচ্ছে যে আসলে সেখান থেকে আমেরিকা কোনো সম্পদ নিবে না এবং ইউক্রেনের এই খনিজ সম্পদ থেকে যে পরিমাণ টাকা আসবে আমেরিকাও সে পরিমাণ টাকা দিবে। আসলে এটা কতটা বাস্তব? আমেরিকা এমন কোনো জায়গা নেই, এমন কোনো দেশ নেই, শত্রু মিত্র, এমন কোনো পরিস্থিতি নেই, এমন কোনো চুক্তি নেই যেখানে সে নিজের স্বার্থটাকে বড় করে না দেখছে। সুতরাং ইউক্রেনকে আমেরিকার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হোয়াইট হাউসে ডেকে ইউক্রেনের রাষ্ট্রপতিকে যেইভাবে হেস্তনেস্ত করেছে, তাকে যেভাবে বলেছে যে আমরা তোমার জন্য যা করেছি তুমি আমাদেরকে থ্যাঙ্কস বলছো না। এখন সেখানে যদি এরকম একটা চুক্তি সামনে আসে যে এখানে ইউক্রেনের এই সম্পদের অর্থ যা আসবে সবই তহবিলে থাকবে, আমেরিকা এই তহবিল টাচ করবে না, আমেরিকাও এই তহবিলে সমপরিমাণ সম্পদ দিবে, সেটা দিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, ইউক্রেনের অবকাঠামোগত করবে, তাহলে আমেরিকা এটার জন্য কেন দৌড়াচ্ছে? যেই ট্রাম্প বলছে যে ইউক্রেনকে আমরা এত টাকা দিছি, এই টাকা ইউক্রেনের ফেরত দেওয়া দরকার, যেই ট্রাম্প এতদিন পর্যন্ত বলছে যে ইউরোপ যেভাবে টাকা তাকে ধার দিয়েছে সেখান থেকে ফেরত নিচ্ছে, আমাদের টাকাও আমরা যদি আগে বলি, আগে যদি বাইডেনের সময় যে বলা হলেও কোনো সমস্যা নেই, বাইডেনের সময় যে যদি তারা বলেও থাকে যে এটা হচ্ছে কি বলে যে আমরা তাদেরকে দান করেছি, সেই দানটা আমি মানি না, আমার টাকা ফেরত দিতে হবে, সেই ট্রাম্প এরকম একটা চুক্তি কিভাবে স্বাক্ষর করতে পারে সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে এই চুক্তির বিস্তারিত এখনো পর্যন্ত আসেনি, যেগুলো এসেছে সেগুলো কিছু কিছু মিডিয়াতে লিক করা তথ্য। এখন এই তথ্য আসলে কতটা সঠিক, এর পেছনের জিনিসগুলো কি? যেমন ধরুন অনেকগুলো প্রশ্ন আসে, আমার মাথায় আসে, যেমন এই তহবিল ফান্ডটা যে ইউক্রেনে গঠিত হবে, এই ফান্ডের মাথায় কে থাকবে, মানে এই ফান্ডের প্রধান হিসেবে কে থাকবে এক। দ্বিতীয় হচ্ছে আমেরিকা বললো ঠিক আছে এখান থেকে যে সম্পদ উত্তোলন হবে সেই সম্পদ তোমার এইখানেই থাকবে, তুমি 50% দেবে, আমিও 50% দেবো। ভালো কথা, সম্পদ উত্তোলন করবে কে? আমেরিকার কোম্পানি। এই কোম্পানিগুলোর সম্পদ উত্তোলনের সময় কি পরিমাণ খরচ নেবে, এই কোম্পানিগুলোর সম্পদ উত্তোলনের সময় ওই সম্পদের কত পার্সেন্ট কোম্পানির হিসেবে নিয়ে নেবে? কারণ আমরা জানি যে ইউরোপীয় এবং আমেরিকান অনেক কোম্পানি আফ্রিকার বিভিন্ন দেশে খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে অনেকগুলো খনির অর্ধেকটা নিয়ে নেয়, 3/2 অংশ নিয়ে নেয়। তাদের কথা হচ্ছে ঠিক আছে খনিজ সম্পদ উত্তোলন করব, অর্ধেক তোমার অর্ধেক আমার, তুমি যে অর্ধেক পাবা সেই অর্ধেকের সাথে আমি আরো অর্ধেক দেবো, কিন্তু তুমি যে অর্ধেক পাবা সেই অর্ধেক উত্তোলন করতে গিয়ে আমি কয়েকশো ভাগ বেশি টাকা পয়সা মানে অর্থ নিয়ে নেবো, কারণ তুমি উত্তোলন করতে পারছো না, দায়িত্ব আমাকে দিচ্ছে এবং এখানে অন্য কেউ আসতে পারবে না। এরকম ভাবে অনেকগুলো হচ্ছে শর্ত থাকতে পারে, এখনো পর্যন্ত স্পষ্ট না। এখন এই যে শর্ত, এই শর্ত মেনে আমেরিকা এবং ইউক্রেন এই চুক্তিটি স্বাক্ষর করেছে এবং ইউক্রেনের পক্ষ থেকে ইউরোপের বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে যে এটা ইউক্রেনের জন্য হচ্ছে একটা বিজয়ের চুক্তি। ভালো কথা, হতে পারে, হলে তো ইউক্রেনের জন্য খুবই ভালো। কিন্তু এই চুক্তির শর্তের পরে সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে অথবা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা চুক্তি হওয়া। ইউক্রেন রাশিয়ার মধ্যে চুক্তি হতে গেলে
আমেরিকা রাশিয়াকে যে চাপ দেওয়ার কথা ইউক্রেনের পক্ষ হয়ে, যেহেতু ইউক্রেন এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি হয়েছে, ইউক্রেন বলছে যে ঠিক আছে, তুমি যেহেতু আমার উপর এতটাই চাপ দিচ্ছ এবং চুক্তি করতে চাচ্ছ, ঠিক আছে, তোমার সাথে আমার একটা চুক্তি হয়ে গেল, এখন তুমি আমার পক্ষ হয়ে রাশিয়ার সাথে আমার জন্য চুক্তি করো। কিন্তু এখানে আমেরিকা রাশিয়াকে কতটা চাপ দিবে? আমেরিকা বলছে যে রাশিয়াকে আমরা 4টা এলাকা ছেড়ে দিচ্ছি, ওদেসা পর্যন্ত হয়তো বা রাশিয়া চাইলে ওদেসা বন্দরই পর্যন্ত ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে এই যে 4টা এলাকা, এই 4টা এলাকার সম্পদ হচ্ছে রাশিয়া এবং আমেরিকা একত্রে উত্তোলন করবে। এর বিপরীতে রাশিয়ার উপর থেকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে। এখন এর পরেও আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী যখন বলে যে এত কিছু করার পরে, এত কিছু দেওয়ার পরেও রাশিয়া যদি বলে যে আমি বিজয় অর্জন করছি না, তাহলে আমরা আর কি দেব রাশিয়াকে যেটার মাধ্যমে রাশিয়া খুশি হয়? স্টাইলটা দেখছেন বলার? অর্থাৎ তার আক্ষেপ হচ্ছে যে এই রাশিয়া, তোমাকে আমরা তো সব ধরনের সাপোর্ট দিচ্ছি, তোমাকে আমরা সব ধরনের বিজয় দিচ্ছি, এরপরেও যদি তুমি বলো যে না এতে আমার হচ্ছে না, আমরা আর কি করতে পারি তোমার জন্য? এরকম একটা পরিস্থিতি এখন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া আমেরিকার মধ্যে। এখন এই অবস্থায় রাশিয়া যেহেতু এখনো পর্যন্ত শক্তভাবে আগাচ্ছে, রাশিয়া হয়তো সামনে আরো শক্তভাবে আগাবে। আর এই চুক্তির বিস্তারিত আসলে তখন বোঝা যাবে যে আসলে এখানে ইউক্রেন কতটা বিজয়ী হয়েছে। ইউক্রেন এই যুদ্ধে যেভাবে ধ্বংস হয়েছে, যেভাবে ধ্বংস করা হয়েছে, ইউক্রেনের অর্থ সম্পদ, মানুষ, দেশ, অবকাঠামো, তার বিদ্যুৎ ব্যবস্থা, তার গ্যাস পাইপলাইন, পেট্রোল, তার খনিজ সম্পদ, তার যত ধরনের কলকারখানা ছিল, এই সবকিছু যেভাবে ধ্বংস করা হয়েছে, এই দেশটা জেতা উচিত, এখানের মানুষের আসলে সেটা প্রাপ্য। কিন্তু আসলেই কি আমেরিকা ইউক্রেনকে এখানে জেতাবে? অর্থাৎ যেভাবে এখন দেখানো হচ্ছে এই চুক্তিটাকে, সিরিয়াতে দ্রুজিদের সাথে সিরিয়ার সরকারি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে, তাতে প্রায় 25 জনের বেশি মানুষ নিহত হয়েছে, দ্রুজিদের মধ্য থেকেও নিহত হয়েছে, সরকারি পক্ষেরও নিহত হয়েছে, এবং এই দ্রুজিদের পক্ষে ইসরায়েল আকাশ থেকে আক্রমণও করেছে। অর্থাৎ সিরিয়ার মধ্যে যে কোনো ধরনের সংঘাত, যে কোনো ধরনের হচ্ছে ছোটখাটো বিশৃঙ্খলা বা ছোটখাটো আন্দোলন, সেগুলোতে ইসরায়েল সরাসরি হস্তক্ষেপ করছে, এটা দেখা যাচ্ছে। এমনকি ইসরায়েলের একজন মন্ত্রীও বলেছেন যে হচ্ছে সিরিয়াকে আমরা যতদিন পর্যন্ত ভাঙতে না পারবো ততদিন পর্যন্ত আমরা সিরিয়ার বিরুদ্ধে আক্রমণ করেই যাব। অর্থাৎ তাদের টার্গেট হচ্ছে সিরিয়াকে ভাঙা। একটা ঐক্যবদ্ধ সিরিয়া বা একটা শক্তিশালী সিরিয়া তারা চায় না, এটা কখনোই তারা চায় না, এবং এটার বিরুদ্ধে সিরিয়ার সরকারের শক্তিশালী হওয়া দরকার। কিন্তু সিরিয়ার সরকার কতটা শক্তিশালী হতে পারবে দেখার বিষয়। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা সফর করেছে, আমেরিকার অনেক সিনেটর এবং কংগ্রেসম্যানদের সাথে বৈঠকও হয়েছে, এটা ছিল তার আমেরিকায় প্রথম বৈঠক। সেই বৈঠকের পরে আমেরিকা সিরিয়াকে কিছু হুঁশিয়ারিও দিয়েছে, কিছু পজিটিভ ইঙ্গিতও দিয়েছে, এরকম একটা পরিস্থিতি।